সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাই আমাদের নিয়মিত আয়োজন টাইমস হেডলাইন অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা আমাদের পত্রিকায় প্রকাশিত নানান খবরাখবর নিয়ে আলোচনা করে থাকি। যারা পত্রিকা পড়ার সুযোগ পান না তাদের জন্যই বিশেষ করে এই অনুষ্ঠানটি। আমরা আমাদের টাইমস অফ বাংলাদেশের প্রথম পাতা, ভিতরের পাতা এবং আমাদের যে শেষ পাতা ওয়াইড অ্যাঙ্গেল, সেই সব পাতায় কী ধরনের স্টোরি ছাপা হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। আমাদের ফ্রন্ট পেজে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে 2018 সালে কাউন্সিলর আকরামুল হক মার্ডার কেস। সে সময় বাংলাদেশে মাদকের বিরুদ্ধে অভিযান চলছিল এবং সেই অভিযানের মধ্যে তাকে ক্রস ফায়ারে মারা হয়। আজকে আমরা এই রিপোর্টটি নিয়ে আলোচনা করব। এই রিপোর্টটি করেছেন আমাদের স্টাফ রিপোর্টার রায়ান তাহারিম। এই রিপোর্টে নতুন কি আছে? 2018 সালে আকরামুল হক যখন ক্রস ফায়ার করা হয়, 2018 থেকেই কিন্তু যে তার ওয়াইফ আয়েশা বেগম এবং তার যে দুই কন্যা সন্তান রয়েছে, তারা কিন্তু বেশ মানসিকভাবে এক ধরনের চাপ প্রয়োগ করা হয় ডিজিএফআই বা র্যাব সদস্য দ্বারা। বর্তমানে আইসিটিতে এই মামলাটি চলমান রয়েছে এবং তৎকালীন যে বদি ছিলেন প্রধান আসামি এই ক্রসফায়ারে, তাকে বর্তমানে গ্রেফতার করা হয় এবং এছাড়াও যে দুজন আসামি ছিলেন ডিজিএফআই এর সাকিব এবং রুহুল আমিন, যিনি র্যাবের সদস্য, তারা বর্তমানে পলাতক অবস্থায় আছে। উনি মার্ডার হওয়ার ঠিক আগ মুহূর্তে তার পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং সেই ভয়েসটি পরবর্তীতে প্রকাশিত হয়। তো সেখানে আসলে দেখা যাচ্ছে যে তিনি মানে খুন হওয়ার আগে যে শেষ কথাগুলো বলছেন, কিন্তু এরপরে আমরা দেখলাম যে তার পরিবার এক ধরনের হুমকির মুখে অবরুদ্ধ অবস্থায় থাকা হলো। তাদের বাসায় সিসি ক্যামেরা বসানো হয়েছে, তাদেরকে ফলো করা হতো। এটা ঠিক কী কারণে করা হতো? আমার যে মূল রিপোর্টটি, সেখানে 3টা মোবাইল ফোন তার কাছ থেকে জব্দ করা হয়েছিল বলা হলেও মূলত 2টা মোবাইল ফোন হচ্ছে র্যাবের হেফাজতে ছিল, কিন্তু একটা মোবাইল ফোন হচ্ছে তার স্ত্রীর হেফাজতে ছিল। এই একটি মোবাইল ফোনে বিভিন্ন ধরনের তথ্যাদি থাকার সম্ভাবনা ছিল বলেই হচ্ছে এক ধরনের তাদেরকে ফলো করা হচ্ছিল। উনি তো যে বন্দি অবস্থায় ছিলেন শেখ হাসিনা সরকারের পতনের পরে, তো সেই পরিস্থিতির কি পরিবর্তন এসেছে কোনো? এখনও হুমকি রয়েছে কিছুটা এবং পাশাপাশি সে আর্থিকভাবেও কোনো সহায়তা পায়নি, সরকার থেকেও পায়নি, কোনো ধরনের ভাতাও পায়নি। আমরা দেখতে পাচ্ছি যে জুলাইয়ের সময় কিন্তু অনেক পরিবারকে এক ধরনের যে জুলাই যোদ্ধা হিসেবে তাদের এক ধরনের ভাতা দেওয়ার ব্যবস্থা করেছিল, কিন্তু আয়েশা বেগম একটা কথাই বলেছিল যে আমাদের কোনো এরকম কোনো পদবি বা সরকার থেকে কোনো সহায়তা প্রদান করা হচ্ছে না এবং বিভিন্ন ধরনের হুমকি এখনও তার চলমান রয়েছে। এই হুমকিগুলো মানে কোন দিক থেকে আসছে? মানে আইন শৃঙ্খলা বাহিনী থেকে নাকি অন্য কোনো জায়গা থেকে? যেমন হচ্ছে স্থানীয় প্রভাবশালী কিছু মানুষের কথা তিনি বর্ণনা করেছেন, যারা হচ্ছে একেবারে শুরুতে 2018 সালে যখন জমি কেন্দ্রিক যে বিরোধতার জের ধরেই আকরামকে যে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, সেই জমির বিভিন্ন মানে দলিল কিন্তু এখনো তারা পায়নি এবং বিভিন্ন যে ক্ষতিপূরণ সেটাও তারা পায়নি। আমরা জানি যে সাম্প্রতিক সময়ে একটি হট টপিক আমাদের সামনে এসেছে এবং নানান মিডিয়া এখনও স্টোরি করে নাই। সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে আমরা দেখছি ওয়াশিংটন পোস্ট একটি স্টোরি করেছে, সেটা হচ্ছে আমেরিকার সঙ্গে জামাতের সম্পর্কের যে নতুন মেরুকরণ। আমাদের স্টোরিটা আসলে কি নিয়ে, কি থাকছে স্টোরিতে? আমাদের স্টোরিটা হচ্ছে মেইনলি যেটা আমরা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের আস্থায় জামাত, কিংবা আমরা ইংরেজিতে যদি বলি জামাত উইনিং ইউএস ট্রাস্ট, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এইটা যেভাবে সোশ্যাল মিডিয়াতে আসছে এবং আমরা যেভাবে এটা নিয়ে হৈহুল্লোড় করছি, আমার নিজের কাছে মনে হচ্ছে না এটা তেমন বড় কিছু। কারণ আমি বড় কিছু বলতে আমি মিন করছি নতুন কিছু, কারণ আমি দীর্ঘদিন ডিপ্লোম্যাটিক বিট কভার করেছি, দীর্ঘদিন
এবং ইউএসের এমন কোনো প্রোগ্রাম নাই যে প্রোগ্রামে জামাতের প্রতিনিধি থাকতো না, যেখানে অন্যান্য আওয়ামী লীগ থাকতো, জাতীয় পার্টি থাকতো, বিএনপি থাকতো এবং জামাতও থাকতো। বিশেষ করে একজন তো রেগুলার ছিলেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, যিনি মারা গেছেন, ওই জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ছিলেন। তো ইউএসের একটা পলিসি হচ্ছে সবার সঙ্গে সম্পর্ক করবে। আর এই মুহূর্তে এটা এই মানে খুব প্রাসঙ্গিক এবং আলোড়ন সৃষ্টি করেছে হয়তো এই কারণে যে ওয়াশিংটন পোস্টে এটা নিয়ে একটা রিপোর্ট, সামনে ইলেকশন, হ্যাঁ সামনে ইলেকশন। এখন আমি আপনাকে বলি, আওয়ামী লীগ ইয়েতে নাই, ল্যান্ডস্কেপে নাই, পলিটিক্যাল ল্যান্ডস্কেপে নাই। তো এখন ইলেকশন কার মধ্যে হচ্ছে? বিএনপি, জামাত। তো আমি যদি সবার অনুমিত যে ফলাফল সেটা যদি ধরি যে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করবে, তো লিডার অপোজিশন কে আসবে? জামাত আসবে, মেইন অপোজিশন জামাত। তো ইউএসের পলিসি তো অল অ্যালং স্টেক হোল্ডার্সদেরকে নিয়ে কাজ করা, ইটস নাথিং নিউ। আমরা যেটা শুনছি যে গোপন বৈঠক অনেকবার হয়েছে এবং সেখানে নানান ধরনের আলোচনা হয়েছে, এবং এটাও আমরা নানানভাবে নানান জায়গায় দেখছি এবং শুনছি যে আমেরিকা জামাতকে ক্ষমতায় দেখতে চায়। এই নোশনটার সাথে আমার পরিচয় নাই যে আমেরিকা জামাতকে ক্ষমতায় দেখতে চায়। এটা সাংবাদিক হিসেবে ধরেন আমরা তো নানান জায়গায় নানান ধরনের কথা কিন্তু শুনি। আমার যে টেক সেটা হচ্ছে, আমি যা শুনেছি আর কি, সেটা হচ্ছে যে জামাত ইউএসএ বিশ্বাস করে যে জামাত আগের চেয়ে এবার অনেক ভালো করবে। এখন তারা গভর্নমেন্ট ফর্ম করার যে থ্রেশহোল্ড, ওইটা ক্রস করতে পারবে কিনা আমি জানি না, তাদের অ্যাসেসমেন্ট কি বলে। তো ন্যাচারালি যদি এইবার এক ইতিহাস হয়, জামাত যদি গভর্নমেন্ট ফর্ম করে, তো অ্যাজ এ সুপার পাওয়ার এবং এই অঞ্চলে তাদের খুব ভালো ইন্টারেস্ট আছে সব দিক দিয়ে, জিও পলিটিক্স বলেন, তারপরে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি বলেন, এই যে বাংলাদেশের নতুন সমুদ্র সীমায়, তারপরে মিয়ানমারে এই কি আপনার বিভিন্ন খনিজ পদার্থ, হ্যাঁ, তেল, গ্যাস, ইউএস তো সবসময় তার ইন্টারেস্টকে প্রাধান্য দেয়। সেটা বিএনপি হোক, জামাত হোক, আর আওয়ামী লীগ হোক, ইট ডাজন্ট ম্যাটার। তাদের একটা পলিসি হচ্ছে দে ওয়ার্ক উইথ দ্য গভর্নমেন্ট অফ দ্য ডে, এবং তারা এনশিওর করতে চায় যে তাদের ইন্টারেস্ট যেন প্রোটেক্টেড হয়। এখন যেহেতু ইন এ ডিফারেন্ট ল্যান্ডস্কেপ নতুন একটা সিনারিওর উদ্ভব হয়েছে, এবং যেখানে একটা সম্ভাবনা আছে যে জামাত, কিন্তু আপনার কি মনে হয় না যে আমেরিকার জন্য জামাতের চেয়ে বিএনপি মাছ মডারেট পলিটিক্যাল পার্টি হিসেবে তাদেরকেই ফেভার করা উচিত যদি করে থাকে? অবশ্যই, কিন্তু কথা হচ্ছে এখানে তো কথাটা হচ্ছে ইন কেস। এখন তাদের এটা আমিও বিশ্বাস করি এবং তারাও এটা স্বীকার করে যে বিএনপি ইজ মাচ বেটার চয়েস ফর দেম দেন জামাত। বাট এখন তাদের চাওয়ায় তো আর সবসময় পাবলিক তো আর ওইভাবে ভোট দিবে না, তাই না? এখন পাবলিক যদি ভোট দিয়েই দেয় জামাতকে, তো তাদের তো সবগুলি অ্যাভিনিউ খোলা রাখতে হবে। কারণ ভাই ইউএস একটা জিনিস মেনে চলে, তাদের আপনি তাদের এই 1776 সালের পর থেকে তাদের ফরেন পলিসি আপনি ঘেঁটে দেখেন যে তাদের নিজস্ব স্বার্থ ছাড়া তারা একটা ফরেন ট্রিপও করে না। অতএব তারা তারা তো নিজস্ব স্বার্থই তো দেখবে, দ্যাটস রাইট, এবং এটাই স্বাভাবিক, আমাদেরও দেখা উচিত। হ্যাঁ, ইভেন তারা এনসিপির সাথেও তো তারা আউটরিচ করার চেষ্টা করেছে। তো এটা নতুন কিছু না, বাট আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে ইন কেস জামাত যদি ক্ষমতায় চলে আসে, তাদের তো আর বাংলাদেশের সাথে এঙ্গেজমেন্ট বন্ধ রাখলে চলবে না। ভারত তো কখনোই চায় না যে জামাতের মতো একটি দল ক্ষমতায় আসুক, কিন্তু মানে সে আমেরিকার মিত্র, কিন্তু আমেরিকা মনে হচ্ছে যে সেই বিষয়টাকে পাত্তা দিচ্ছে না, যে ভারত চায় কি চায় না, আমেরিকা তার স্বার্থই দেখবে। ভারতের চাওয়া না চাওয়ায় তেমন কিছু যদি হতো, তাইলে বাংলাদেশের ক্ষমতা থেকে কখনো আওয়ামী লীগ সরতো না। ভারতের চাওয়াই যদি সব কিছু হইতো, রাইট, ইউএসের চাওয়াই যদি সব কিছু হইতো,
তাহলে কিন্তু ইউএসএকে ভেনেজুয়েলা নিয়ে এত সমস্যা ফেস করতে হতো না, কিউবা নিয়ে এত সমস্যা ফেস করতে হতো না, কলম্বিয়া নিয়ে এত সমস্যা ফেস করতে হতো না, পানামা নিয়ে এত সমস্যা ফেস করতে হতো না। এগুলি কিন্তু তাদের একেবারে ঘরের কাছের রাষ্ট্র, আমি দূরের কথা বলছি না। অতএব রিজিওনাল পাওয়ার বলেন, সুপার পাওয়ার বলেন, তারা যা চায় সবসময় কি তা পায়? পাওয়ার চেষ্টা করে তো। পাওয়ার চেষ্টা করে, কিন্তু আসল ম্যাজিকটা তো হচ্ছে জনগণের হাতে। তারা কিভাবে বুথে গিয়ে ভোট দেবে এটা তারা ডিসাইড করবে। এবং স্মার্ট প্লেয়ার্স যারা, আপনি রিজিওনাল পাওয়ার বলেন, সুপার পাওয়ার বলেন, দোজ হু আর স্মার্ট, দে ডিল উইথ দ্য গভর্নমেন্ট অফ দ্য ডে। আজকে বিজনেস পেজের একটি স্টোরি নিয়ে আলোচনা করব। বিজনেস পেজে আমাদের কাগজ শিল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ স্টোরি আছে। আমরা এই স্টোরিটা আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আছেন আমাদের বিজনেস এডিটর মাহফুজুল্লাহ বাবু। বাবু, স্টোরিটা আসলে কী নিয়ে? আমি যতটুকু জেনেছি যে আমাদের 100টির ওপরে কাগজের কারখানা আছে এবং তার মধ্যে অনেকগুলোই বন্ধ হয়ে গেছে, অথচ কাগজের তো অনেক ডিমান্ড বাংলাদেশে এখন। 106টার মতো পেপার মিল বিভিন্ন পয়েন্টে উৎপাদনে ছিল এই বিগত এক দশকে। এখন চালু আছে মাত্র 42টা এবং তার মধ্যে আরও অনেকগুলো বন্ধ হওয়ার পথে। কোন সময়ের মধ্যে বন্ধ হয়েছে? এই গত 3 বছরে। 3 বছরে 5 থেকে 6 লাখ টন হচ্ছে বাংলাদেশের বার্ষিক চাহিদা ছিল কাগজ এবং এই যে কাগজের যারা প্যাকেজিং প্রোডাক্টস মিলে। তো এটি বেড়ে 9 থেকে 10 লাখ টন হয়েছে আমরা 25 সালের কথা বললে। কিন্তু এর মধ্যে স্থানীয় সক্ষমতা হয়ে গেছে 15 থেকে 16 লাখ টন কাগজ উৎপাদনের। অ্যান্ড তারপরে একটা হচ্ছে একসময় আমরা 2010 সালে আপনার 30-40% কাগজ হচ্ছে লোকালি আপনার সাপ্লাই হতো, যে যা বার্ষিক চাহিদা তার, আর 60-70% ইম্পোর্ট হতো। এটি উল্টে গেছে, এখন আপনার 60 থেকে 70% হচ্ছে লোকাল মিলগুলো থেকে যায়। আর যেটি আপনার আমদানি হয় কিছু বিশেষ ক্ষেত্র ছাড়া, আপনার ডিমান্ড একটা নির্দিষ্ট স্পেশাল কাগজের, এরকম ক্ষেত্র ছাড়া সবগুলোই তারা স্থানীয়ভাবে বানাতে পারে। হাই কোয়ালিটি কিছু কাগজ ছাড়া বাকি যে চাহিদার অধিকাংশই লোকাল ইন্ডাস্ট্রি পারে সেটি করতে। কিন্তু কস্ট এফেক্টিভনেস একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। এক, যে আপনার আমদানি করা কাগজ যদি যে দামে পাওয়া যাচ্ছে, স্থানীয়টা একটু বেশি। কিন্তু তাহলে আমরা তো আমদানি করাই ভালো আমাদের পক্ষে, যদি আমাদের সেটি ঘটছে। কিন্তু এটি কিছু ক্ষেত্রে কম পড়ে, কিছু ক্ষেত্রে বেশি পড়ে। কিন্তু আরেকটা মার্কেট ডিস্টরশনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ডিউটি ফ্রি আমদানির একটা সুযোগ সব খাতেই থাকে, আপনি জানেন, যে এক্সপোর্ট করার জন্য বা সুবিধাপ্রাপ্ত শিল্পের জন্য এটা হয়। তো এখন প্র্যাকটিক্যালি দেখা যায় যে ডিউটি ফ্রি কাগজ আমদানি করে অনেক শিল্পের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে তারা রি-এক্সপোর্ট বা তাদের সুনির্দিষ্ট যে ঘোষণা দিয়ে যে কাজে পারপাসে তারা এনেছিল, এই পারপাসে এটি ব্যবহার না করে তারা খোলা বাজারে বিক্রি করে দিচ্ছে। ডিউটি ফ্রি প্রোডাক্ট কিন্তু আসলে স্থানীয়ভাবে কাঁচামালের উপরে যে শুল্ক দিয়ে আনা হয় তার চাইতে কম পড়ে যায়। এটা তো একটা অন্যায় কাজ করছে। নিশ্চয়ই অন্যায়, এবং এটি ধরা পড়লে তাদের যে ডিউটি ফ্রি সুবিধা বাতিল হওয়ার কথা, কিন্তু ধরা আসলে তারা এটা করছেন কেন? এইটার যে ইকোনমিক্সটা, যে আমি যদি একটু ভেঙে বলি, যে আপনি ধরেন কাগজের জন্য যে মন্ড এবং যে সমস্ত র ম্যাটেরিয়াল আছে সেগুলো স্থানীয়ভাবে উৎপাদন করতে হলে আপনার যে তার উপরে ডিউটি দিতে হয়। ডিউটি দিয়ে কারখানায় শ্রমিক খরচ, অন্যান্য খরচ, বিদ্যুৎ গ্যাসের বিল দিয়ে যে উৎপাদন খরচ পড়ে পার ইউনিট, ডিউটি ফ্রি যদি প্রস্তুত করা কাগজ আনা হয় তার দাম কম পড়ে। তখন এই মিলগুলো কম্পিটিশনে আর পারে না। 100+ মিল থেকে উৎপাদনে ছিল, এখন 40টার মতো উৎপাদনে। তো তারা যেটি বলছেন, তারপরে আরেকটা হচ্ছে যে কাগজ রপ্তানির ক্ষেত্রে ডিমড এক্সপোর্ট হোক বা যদি এক্সপোর্ট করে, তো এই রপ্তানির ক্ষেত্রে তাদের 10% ক্যাশ ইনসেন্টিভ ছিল। লাস্ট এই যে গত 1-2 বছরে এটিও আস্তে আস্তে কমে আসছে, যেমন 10% জায়গায় এখন 6% ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হচ্ছে। কিন্তু যে মিলগুলো এখনো চালু আছে সেই মিলগুলোর কি অবস্থা? সেই মিলগুলো আপনার তাদের প্রোডাক্ট যে মার্জিন, যেটা প্রফিট মার্জিন, সেটা খুব কমে গেছে। আপনি জানেন বিদ্যুৎ গ্যাসের দাম অনেক বেড়ে গেছে, মজুরি বেড়েছে, কিন্তু সেই তুলনায় তারা কাগজের দাম বাড়াতে পারে এতটা বেড়েছে, কিন্তু এতটা বাড়াতে পারে। স্টিল বিদেশি কাগজের চেয়ে আমাদের লোকালি
যে প্রোডাক্ট হয় তার দাম বেশি। এই যে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে বা এখনো যারা, আর ফাইন্যান্স একটা বড় প্রবলেম, একসময় তারা 10% ক্যাশ ইনসেন্টিভ পেত হচ্ছে এক্সপোর্টের জন্য, তারপরে সুদের হার ছিল 9-10%, এটি এখন তারা 14-15, এমনকি কেউ কেউ 16% পর্যন্ত ইন্টারেস্ট গুনছে তাদের যে ঋণের উপরে। আর বাংলাদেশের তো বেশিরভাগ কারখানা লোন নিয়েই গড়ে তোলা হয়। মানে যেটা আমরা বুঝতে পারছি যে অন্যান্য অনেক শিল্প কারখানার মতো কাগজ শিল্প আসলে একটা নানান কাগজ শিল্পের ধরনের জন্য চ্যালেঞ্জের যে মধ্যে। বন্ধ হওয়ার হারটা, যে আপনার 60% ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, এটা আসলে মানে খুবই এবং সামনে alarming। আরো বন্ধ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। তো সরকার এইটার গ্র্যাভিটিটা উপলব্ধি করে 2026 সালের জন্য কাগজ শিল্প, কাগজ অ্যান্ড প্যাকেজিং শিল্পকে হচ্ছে যে প্রোডাক্ট অফ দ্য ইয়ার ঘোষণা করেছে। এটা আমাদের জন্য একটা অ্যাটলিস্ট একটা সুখবর যে কিন্তু আবার এটা আবার অ্যালার্মিংও। আপনি যদি লাস্ট কাপল অফ ইয়ার্সের ট্রেন্ড দেখেন, যেটাকে প্রোডাক্ট অফ দ্য ইয়ার ঘোষণা করা হয়, ফ্রম লাইট ইঞ্জিনিয়ারিং টু আদার প্রোডাক্টস, দেখা যায় যে ওই বছরে এক্সপেক্ট করে সবাই যে বাজেটে তারা বেশ কিছু সুযোগ সুবিধা পাবে, কিন্তু আসলে দেখা যায় দেওয়া হয় সেটা না। সেভাবে আসে না। ইনফ্যাক্ট বছর শেষে দেখা যায় এই ইন্ডাস্ট্রির পারফরমেন্স আরও খারাপ হয়েছে। আমরা এক্সপেক্ট করি যে কাগজ এটার ভিকটিম না হোক। আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি একটি স্টোরি করেছে। এই স্টোরিটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। স্টোরিটি হচ্ছে যে বাংলাদেশের যুব সমাজ, বিশেষ করে যুবকরা রাশিয়াতে কাজের জন্য যাচ্ছে, কিন্তু তারা পরবর্তীতে তারা নিজেদেরকে আবিষ্কার করছে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে, অনেক ক্ষেত্রে, অথবা সামরিক ক্যাম্পে। স্টোরিটা আসলে কতটা ভয়ঙ্কর? বাংলাদেশি যারা চাকরি সন্ধানী, আমরা জানি যে বিভিন্ন একটা বড় অংশ বাংলাদেশি তারা বিদেশে চাকরির জন্য যে কোনো ধরনের কাজ করতে আগ্রহী হয়। রাশিয়াতে যে ঘটনাগুলো ঘটেছে, যে রাশিয়ান কন্ট্রাক্টর যারা লোক রিক্রুট করে, তাদেরকে প্রলোভন দেখিয়েছে তাদেরকে ভিন্ন কাজ, সে ফর এক্সাম্পল একজনকে ইলেকট্রিশিয়ান, আর একজনকে অন্য ধরনের যে আমরা যেটাকে বলি যে প্রফেশনাল জব, সেই ধরনের জবের একটা ডেসক্রিপশন দিয়ে তাদেরকে নিয়ে গিয়েছে ওখানে, এখানে স্টোরিটাতে যেভাবে আসছে যে, এবং তারপরে ওখানে যখন যারা গিয়ে পৌঁছলো, তখন তাদেরকে বলছে যে ফান্ড দেমসেলফ, যে একটা মিলিটারি ক্যাম্পে। তখন তারা বলছে যে এইখানে আমরা কীভাবে আসলাম, বলে যে তোমাদের কন্ট্রাক্টে লেখা আছে, যেহেতু এটা রাশিয়ান ভাষায় কন্ট্রাক্টে লেখা আছে যে তোমরা এখানে কাজ করবা। তো অনেক ক্ষেত্রে তারা যখন অস্বীকার করেছে, দে আর বিটেন আপ, তাদেরকে অত্যাচার করা হয়েছে এবং তারা ওইখানে কাজ করতে বাধ্য হয়েছে। পরবর্তীতে 3 জনই কিন্তু পালিয়ে আসছে, এখানে স্টোরিতে যেটা বলা হচ্ছে। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে একটা আসলে অনেক পুরাতন একটা সমস্যা আমাদের, যে লেবার মার্কেট। এক্স্যাক্টলি। ইউজুয়ালি আমাদের দেশের যারা যুবকরা, তারা বাইরে যে বিভিন্ন দেশে কাজ করার জন্য এক ধরনের মরিয়া হয়ে থাকেন এবং যে কোনো উপায়ে তারা যেতে চান। হ্যাঁ। নানানভাবে আমরা দেখি যে তারা প্রতারিত হচ্ছে, তারপরেও তারা জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে। এটাও কি, এবং এটার সঙ্গে স্থানীয় বাংলাদেশি এবং বিদেশি চক্র জড়িত। আমরা এটা ধরেন বছরের পর বছর দেখে আসতেছি। এটাও কি সেরকম একটা চক্রের পেছনে কাজ করছে বলে আপনি মনে করছেন? অবশ্যই, কারণ এইখানে তো আমি যদি বলি যে রাশিয়ান কন্ট্রাক্টরের সঙ্গে তাদের যে যোগাযোগ, মানে এটা সম্ভব না যে একজন রাশিয়ান কন্ট্রাক্টর একটা পেপারের বিজ্ঞাপন দিল অথবা অনলাইনে, অবশ্যই অনলাইনে, এবং তারা সেটা দেখে তাদের যেখানে রাশিয়ান ভাষায় এই যাদের কন্ট্রাক্টর লেখা হয়েছে রাশিয়ান ভাষায়, আমিও ধরে নিচ্ছি যে তাদের বিজ্ঞাপনটা ওই রকম ভাষায় হয়েছে। এটা নিঃসন্দেহে যে লোকাল ডোমেস্টিক কিছু চক্র কাজ করে, আমরা যাদেরকে প্রলুব্ধ করে যে তোমাদেরকে অনেক বেতনের চাকরি দিব, অনেক সুযোগ সুবিধা দেবো। এটা আমরা সবসময় অহরহ এই ঘটনা, আমি নিজে ধরেন সাংবাদিক হিসেবে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে আমি নিজে থেকে দেখেছি যে কিভাবে ওখানে ধরেন একটা চাইনিজ কোম্পানি একটা বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য ওদের লেবার লাগবে 100, কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে 200 বা 300। ওখানে যাওয়ার পরে 2 বছরের কন্ট্রাক্ট, সেটা হয়ে যাচ্ছে 1 বছর, কিন্তু 1 বছর পরে তারা কিন্তু আর কোনো কাজ পাচ্ছে না। সো একটা বড় সমস্যায় পড়ছে। এবং এটার আরও একটা দিক আছে যে ওই যাদের কথা বললেন যে চাইনিজ কোম্পানি বা হোয়াট এভার দ্য কোম্পানি ইজ, তারা ইচ্ছা করে ওই নাম্বারটাকে ইনফ্লেটেড দেখায়। এর কিন্তু এটা শুধু চাইনিজ কোম্পানি না, আমি দেখেছি ধরেন সে ফর এক্সাম্পল সিঙ্গাপুরে দেখছি, সিঙ্গাপুরে বাংলাদেশিরা এবং এখানে বাংলাদেশিরা এই চক্রের সঙ্গে জড়িত এবং তারা বসে বসে হচ্ছে যে একটা মোটা অঙ্কের পয়সা পায়। মিডলম্যান। আরেকটা জিনিস আছে যে
যারা এই কাজটা ওই দেশে করে, সে ফর এক্সাম্পল আপনি সিঙ্গাপুরের কথা বলছেন, মালয়েশিয়ার কথা বলছেন, অথবা মিডল ইস্টের কোনো কান্ট্রি, তারাও কিন্তু ওই কোম্পানিগুলো বেনিফিটেড হয় মানে কি, এই চক্রটা তাদেরকে পয়সা দেয় যে সে ফর এক্সাম্পল যে তুমি আমাকে, তোমার 10টা লোক লাগবে, তুমি 20টা লোকের ভিসা 20টা লোকের পারমিশন বের করো যে তোমার 20টা লোক লাগবে, বলে যে তাহলে তার সুবিধাটা কি, সে হয়তো বা এইখানকার চক্র তাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিল, ঢাকা থেকে যে সে 20টা লোক পাঠাচ্ছে, এই যে বাড়তি 10টা লোক পাঠাচ্ছে, তার 4 গুণ টাকা সে এই 10টা লোকের কাছ থেকে নিয়ে নেয়। ফলে ওদেরও একটা দুষ্ট বেনিফিট থাকে, আর এখানকার লোকগুলোরও তো বেনিফিট থাকেই। এই কারণে এটা বাংলাদেশি চক্র এবং যে দেশে তারা যাচ্ছে সেই দেশেরও একটা গ্রুপ এটা নিয়ে কিন্তু কাজ করে। ডেফিনেটলি। কিন্তু স্যার, যেমন আপনি জানেন যে এই রাশিয়ায় যে ইউক্রেনে যুদ্ধ করছে, এটা কিন্তু একদমই নতুন না। আমরা আরো এর আগেও দেখেছি বিগত কয়েক মাসে বা এক বছরের অ্যাজ এ মধ্যে ম্যাটার অফ ফ্যাক্ট রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরপরই হ্যাঁ, কিন্তু আমরা বেশ কিছু সংবাদ দেখেছি যে যেখানে আত্মীয় স্বজনরা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আকুতি মিনতি জানাচ্ছে যে তাদের সন্তানদের গত 2 বছরে অনেকগুলো হ্যাঁ, আমরা বেশ কেস কয়েকটা স্টাডি ঘটনা দেখেছি। ঘটেছে। কিন্তু এর পরেও কি যাচ্ছে বাংলাদেশ থেকে? এরপরও আমার যতদূর জানা এবং কিছু কিছু পকেটে ফরেন মিনিস্ট্রিতে মাঝে মাঝে আমরা দেখি যে চিঠি আসে যে আমার সন্তান অমুক জায়গায় আছে, এবং সে হয়তো বা একটা SOS পাঠিয়েছে বা তাদের সাথে কোনোভাবে যোগাযোগ হয়েছে, বলে যে অমুক জায়গায় আছে, তাকে নিয়ে আসার ব্যাপারে সাহায্য করেন। এখন এক্ষেত্রে গভর্নমেন্ট যে কাজটা করে, গভর্নমেন্ট তখন রাশিয়ান অথরিটি অথবা ইউক্রেন অথরিটি তাদেরকে বলে, কারণ গভর্নমেন্ট নিজে তো গিয়ে ওখানে অপারেট করতে পারবে না, তারা ওইখানকার অথরিটির হেল্প চায়। এবং এক্ষেত্রে বিষয়টা হয়ে যায় কি, একটু জটিলতা আছে এই কারণে যে একটা ওয়ার্ল্ড লাইক সিচুয়েশনে আপনি যখন কোনো রিকোয়েস্ট পাঠান, সেটারও যে খুব প্রম্পট রিপ্লাই পাওয়া যায় বিষয়টাও সেরকম না। অনেক ক্ষেত্রে ওই সরকার অস্বীকারও করে, বিকজ এখানে তো রাশিয়ান কন্ট্রাক্টরের কথা বলা হচ্ছে যারা রাশিয়ান মিলিটারিদের হয়ে কাজ করছে, সেক্ষেত্রে তারা অনেক সময় ডিনাইও করে যে এইরকম কোনো লোকের খোঁজ আমরা পাইনি। ফলে বিষয়টা একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, একটু জটিলতা থাকে। তখন অনেকে তো যে ছবি টবি পাঠিয়ে বা একদম কনফার্মেশন দিয়ে বলে যে ও অমুক জায়গায় আছে, এরকম না বললে অনেক সময় দেখা যায় কি এটা জটিলতা তৈরি হয়। আপনি কি আমাদেরকে আরেকটি তথ্য জানাতে পারবেন যে ধরুন এই পর্যন্ত ইউক্রেনের যুদ্ধ কত বাংলাদেশি এই সংখ্যাটা অথবা আসলে কতজন মারা গেছে সো ফার? এই সংখ্যাটা এরকম প্রথম দিকে আমরা 3 জনের কথা শুনেছিলাম, কিন্তু এটা ভেরিফাইড না। এটা আসলে যেটা হয় যে অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে ওরা ওখানে যাওয়ার পরে, যেমন যখন ইউক্রেন যুদ্ধ শুরু হলো তখন ওখানে আমাদের যারা স্টুডেন্ট ছিল তারা অনেকে ওখান থেকে পালিয়ে, তখন আপনি জানেন যে ইউক্রেন থেকে একটা ঢল নেমেছিল যে পোল্যান্ড হয়ে অন্যদিকে চলে যাওয়ার, এবং ইউক্রেনীয়রা নিজেরাও বাস্তুচ্যুত অনেক জার্মানি পর্যন্ত গিয়েছে। তখন কিন্তু তাদের ওই স্রোতের সাথে মিশে গেছে। অনেকে হয়তো বা এখান থেকে বলেছে যে আমরা যুদ্ধে আটকা পড়েছি, বাট বেসিক্যালি তারা হয়তো বা তখন ওই স্রোতের গা ভাসিয়ে দেওয়ার জন্য অনেকে ফেসবুকে পোস্টিং দিয়েছে। টাইমস অফ বাংলাদেশের শেষের পাতা অর্থাৎ ওয়াইড অ্যাঙ্গেল, এটি আমাদের একটি বিশেষায়িত পাতা। সেখানে আমরা নানান ধরনের ব্যতিক্রমধর্মী ফিচার আর্টিকেল ছাপিয়ে থাকি। আমরা আজকেও ওয়াইড অ্যাঙ্গেলে যে স্টোরিটা ছাপিয়েছি সেটি হেডলাইন হচ্ছে র্যাপড ইন টক্সিক হেজ, অর্থাৎ আমরা ঢাকা শহরের যে বায়ু দূষণ, সেই বায়ু দূষণ নিয়ে গতকালকে আমাদের ওয়াইড অ্যাঙ্গেলে প্রথম পার্ট ছাপা হয়েছে, আজকে আমরা দ্বিতীয় পার্ট ছাপিয়েছি। সেটা নিয়ে আজকে আলোচনার জন্য আমার সঙ্গে আছেন শামীম স্বপ্ন। এই দ্বিতীয় পার্টের কোন কোন বিষয়গুলো কভার করা হয়েছে? আজকে আমরা ওয়াইড অ্যাঙ্গেলে কথা বলেছি ঢাকা শহরের ধুলা বালি এই সমস্যাগুলো নিয়ে, এবং এইটার ইম্প্যাক্ট আমাদের শরীরের উপর কিভাবে পড়ে সেগুলো নিয়ে। এটা তো আমাদের একটা কমন প্রবলেম, জানি আমরা। আসলে ঘরের ভিতরেও আমরা এই সমস্যা বোধ করি, কারণ এত ধুলাবালি যে সেটা আমরা প্রায় প্রতিদিনই দেখি যে এক ধরনের ধুলার প্রলেপ পড়ে যায় আমাদের বাসায়, কাপড় চোপড়, জানালা, খাট পালং সব কিছুতেই। তার মানে ধুলার যে এই প্রকোপটা, এই প্রকোপটা এত বেশি হওয়ার কারণ কি মানে ঢাকা শহরে? আমাদের রাস্তাঘাটগুলো ঠিকমতো পেভড না, এবং সবসময় ডেভেলপমেন্ট ওয়ার্ক চলতেই থাকে। কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসগুলো, রাস্তার বালু ধুলা,
এর কারণে আসলে আমাদের স্বাস্থ্যগত তো অনেক ধরনের সমস্যা দেখা দেয়, সেগুলো কি ধরনের সমস্যা বলে আপনার কাছে মনে হয়? জি, আসলে এই ধুলার মধ্যে পার্টিকুলেট ম্যাটার আছে, পার্টিকুলেট ম্যাটার 2.5 অ্যান্ড পার্টিকুলেট ম্যাটার 10। এগুলো সরাসরি ফুসফুসে আক্রমণ করে এবং আপনার ব্লাড স্ট্রিমেও মিশে যায়। এর ফলে আপনার হাঁপানি, ব্রঙ্কাইটিস, হৃদরোগ, নানান ধরনের শারীরিক সমস্যা সম্মুখীন হতে হয়। ঢাকা সবসময় এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে টপ করে শীতকাল আসলেই, এবং ম্যাক্সিমাম টাইমে আমাদের এনভায়রনমেন্টটা ভেরি আনহেলদি ক্যাটাগরিতে থাকে, যা ভয়ানক স্বাস্থ্য ঝুঁকি। মাস্ক ছাড়া বের হওয়া সম্পূর্ণ নিষেধ। এরকম সিচুয়েশন হলে উন্নত দেশে মাস্ক ছাড়া বের হওয়া নিষেধ হয়ে যায় এবং জরুরি অবস্থা জারি হয়। কিন্তু আমরা দিনের পর দিন এই সমস্যার মধ্যেই আসলে বসবাস করছি। কোনো আমরা দিনের পর দিন আসলে বছরের পর জি, বছর, বছরের পর হ্যাঁ, বছর আসলে। তো কিন্তু এই সমস্যার কোনো সমাধান তো আমরা দেখছি না। কোনো উদ্যোগ কি আছে, ধরেন বায়ু দূষণ কমিয়ে জনস্বাস্থ্যকে জি, একটু? রাজুক মুখে অনেক রকম কথাই বলে, তারা অনেক রকম প্রজেক্ট, অনেক রকম স্টেপ নেওয়ার কথা বলে, বাট বাস্তবতা পুরোপুরি ভিন্ন। এবং এর জন্য জনসচেতনতাও খুবই জরুরি, কারণ পাবলিক যদি না জানে যে কি করতে হবে বা কি থেকে কি সমস্যার কারণে তাদের ক্ষতি হচ্ছে, তাহলে প্রিভেন্টিভ মেজারগুলো আসলে নেওয়া টাফ হয়ে যাবে। আমরা তো মাঝে মাঝে দেখি যে রাস্তায় পানি ছিটানো হয় ট্রাকে, সেটা কতটুকু উপকারে আসে বলে আপনার কাছে মনে হয়? আসলে খুবই যৎসামান্য। 1 ঘন্টা হয়তো বা রাস্তাটা যতক্ষণ ওয়েট থাকে ততক্ষণ ধুলাটা মেনটেন করে, হয়তো বা খুবই লিমিটেড অ্যামাউন্টে, কারণ আমাদের যানবাহনের সংখ্যা প্রচুর। যানবাহনকে আপনি বলতে পারেন যে একরকম ঝাড়ু দেওয়ার মতো। যানবাহনগুলো হচ্ছে ঝাড়ু, এরা রাস্তা দিয়ে চলে, ধুলাবালি সব উড়াতে থাকে এবং এই ধুলাবালি চক্রাকারে ঘুরে আবার মাটিতে ব্যাক করে আবার উঠতে থাকে, সবসময় যানবাহন চলতেই থাকে। সো আমাদের বাতাসে সবসময় ধুলা বালি আপনি যদি পরীক্ষা করেন, অ্যামাউন্টটা খুবই বেশি এবং এটা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। আসলে আমরা বুঝি না যে আমরা কি বাতাস নেই। এই কারণেই বাংলাদেশ অর্থাৎ ঢাকা শহর আমরা দেখি প্রায় সবসময় শীর্ষস্থানে থাকে জি, জি, বায়ু জি। দূষণে এবং সর্বোচ্চ 1 নম্বরেও থাকে। জি জি, আমরা ঢাকা দেখতে শহরের পাই। মধ্যেই আরেকটা ডাইনামিক্স আছে, এটা হচ্ছে বসুন্ধরা। আপনি চিন্তা করেন, বসুন্ধরার সব রাস্তা পেভড, ওখানে সেরকম পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা যায় না, মানুষ প্রাইভেট ট্রান্সপোর্ট ইউজ করে বেশিরভাগ। ওখানে কনস্ট্রাকশন ওয়ার্ক, আপনি যদি পিছনের ব্লকগুলো বাদ দেন, সামনের দিকেরগুলো অলরেডি ওয়েল কনস্ট্রাক্টেড। সো ওই জায়গাগুলোতে এই পিএম পার্টিকুলেট ম্যাটার ওই বাতাসে আপনি কম পাবেন। কিন্তু আপনি গাবতলির কথা চিন্তা করেন, যেখানে কন্টিনিউয়াসলি একটা ভেহিকেলের ফ্লো চলতেই থাকে সব সময়, সেখানে কিন্তু বাতাসটা অনেক বেশি। মানে শহরের বিভিন্ন জায়গায় জি, বিভিন্ন, জি, ধরেন জি, জি। গুলশান বনানীতে একরকম, বসুন্ধরায় একরকম, জি জি গুলিস্তান বা গাবতলী হয়তো অন্যরকম, হ্যাঁ, সবচেয়ে বেশি। যাই হোক, আমাদের যে সমস্যাটা, এই সমস্যাটার আসলে কোনো সমাধানের কোনো উপায় দেখছি না, বরং দিন দিন আরও বাড়ছে এবং এর মধ্যে দিয়ে হয়তো আমাদের বসবাস করতে হবে। ধন্যবাদ স্বপ্ন আপনাকে। থ্যাংক ইউ।